ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের বিখ্যাত রূপকধর্মী উপন্যাস অ্যানিমেল ফার্ম, যেখানে খামারের অত্যাচারী মানুষের হাত থেকে মুক্তি পেতে সব পশু পাখি একতাবদ্ধ হয়ে বিপ্লব করেছিল। উদ্দেশ্য ছিল সাম্য আর স্বাধীনতা। কিন্তু বিপ্লব সফল হওয়ার পর নেপোলিয়ন নামের এক চতুর শূকর পুরো খামারে কায়েম করে একনায়কতন্ত্র। উপন্যাসের সেই বিখ্যাত নীতি, সব পশু সমান, তবে কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান, যেন বাস্তব পৃথিবীর বহু বিপ্লব পরবর্তী সরকারের ক্ষেত্রে হুবহু মিলে যায়। বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি বলে আলোচনা উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত বিশ্বস্ত ৩ উপদেষ্টার বিরুদ্ধে উঠেছে ক্ষমতা দখল করা, বিচার বিভাগ ধ্বংস এবং নীতি বহির্ভূত কোটি কোটি টাকার বাণিজ্যের এক ভয়ঙ্কর খতিয়ান, যাদেরকে অনেকেই আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের 3 ইডিয়টস নামে। চলচ্চিত্রের 3 ইডিয়টসকে শাসন করতেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু অন্তর্বর্তী সরকারের বহুল আলোচিত ৩ উপদেষ্টাকে যেন লালন পালন করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, ডক্টর ইউনূসের ১.৫ বছরের শাসনামলে পর্দার আড়ালে থেকে রাষ্ট্রকে পেছনে টেনে নেয়ার মূল কারিগর ছিলেন এই ৩ উপদেষ্টা। আর এই ৩ উপদেষ্টাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তারা হলেন আসিফ নজরুল, আদিলুর রহমান খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান। এদের মধ্যে আসিফ নজরুল ছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর তিনি নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব উত্থাপন করেছিলেন এক বৈঠকে, কিন্তু ছাত্রনেতারা অনড় থাকায় তার সেই স্বপ্নভঙ্গ হয়। অভিযোগ রয়েছে, স্বপ্নভঙ্গের পর উপদেষ্টা মণ্ডলীতে নিজের বলয় ভারী করতে মরিয়া হয়ে ওঠেন আসিফ নজরুল। ছাত্রনেতাদের ব্যবহার করে গভীর রাতে বৈঠকের মাধ্যমে অন্তর্ভুক্ত করেন আদিলুর রহমান ও রিজওয়ানা হাসানকে। এরপরই শুরু হয় ক্ষমতার অপব্যবহার। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার ও কর মওকুফের আইনি সুবিধা দিতে সরাসরি হস্তক্ষেপ করেন বিচার বিভাগে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ উঠেছে, আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসিফ নজরুল যেন খুলে বসেন লুটপাটের ভাণ্ডার। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স দেওয়ার নামে রিক্রুটিং এজেন্সির মালিকদের ভয় দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ও পদোন্নতি বাণিজ্যের সিন্ডিকেটও গড়ে তোলেন এই আসিফ নজরুল। এটাই বুঝাইতে চাইছে যে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার অধীনে, দ্যাট মিনস এরা যা করে তারা পার পেয়ে যাবে, আর এগুলা কোনো ব্যাপারই না। আসিফ নজরুল সাহেব খোঁচা দিবে, এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে। দুর্নীতির এই দৌড়ে পিছিয়ে ছিলেন না সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর প্রায় ২০০ কোটি টাকার সম্পদ ক্রোকের তালিকা থেকে বাদ দিতে মধ্যস্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি পলিথিন নিষিদ্ধের লোক দেখানো অভিযানের পর উৎপাদকদের সাথে গোপন সমঝোতা, ভোলাগঞ্জের সাদা পাথরে অবৈধ পাথর উত্তোলন সচল রাখা এবং স্বামীর মাধ্যমে পরিবেশ ছাড়পত্রের তদবির বাণিজ্যে শত শত কোটি টাকা হাতে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই উপদেষ্টার বিরুদ্ধে। ছিল যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয়, পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু ব্যাগ করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অপর উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারী। ১২ ফেব্রুয়ারি নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশজুড়ে কৃত্রিম মব বা গণবিক্ষোভ সৃষ্টির নেপথ্য কারিগর ছিলেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য নানা অপচেষ্টা চালিয়েছেন এই উপদেষ্টা। বিপ্লবের স্বপ্ন আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে পুঁজি করে যারা নিজেদের আখের গুছিয়েছে, তাদের এই রূপকথা আর কতদিন আড়ালে থাকবে তার উত্তর মেলা এখন সময়ের অপেক্ষা। বাংলা এডিশন, ঢাকা।